Hello everyone, I'm Anam Tanjindra Rajat and welcome to this course. I'm currently working as a SAT instructor in DSAT school and I've taken my SAT exam on October 5th of 2024. I've received a 1520 overall score with a 740 in English and 780 in maths. Apart from SAT, I've also taken the IELTS exam on March of 2023 and scored an overall band of 7.5 with 8.5 in rating. এর বাদেও আমার 2 বছরের টিচিং এক্সপেরিয়েন্স রয়েছে with a primary focus on English. I'd like to welcome you all again into the course, and this course will primarily focus on everything about the English portion of the SAT exam. So it will basically cover everything about the exam, from question patterns to question strategies, how to answer the questions, time management tricks, tips, how to answer grammar questions, how to improve your vocabulary, how to improve your reading skills, and all the good stuff. I believe this course will be a weapon to you all and it will help you ace your SAT exam. As you might know, the English portion of the test is comparatively harder, and যদি কেউ স্যাটে ভালো করতে চায় তাহলে তাকে ইংলিশটাতে ভালো করতেই হবে। তো আই হোপ যে এই কোর্সটা আপনাদের সবার কাছেই হেল্পফুল থাকবে, অ্যান্ড লেটস গেট স্টার্টেড উইথ দ্য কোর্স। হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু দ্য ফার্স্ট ক্লাস অফ দিস কোর্স। এই ক্লাসটাতে আমরা মেনলি ডিসকাস করব স্যাটের ইংলিশের বেসিক্স নিয়ে। তো আমাদের ইংলিশের বেসিক্স নিয়ে আগে ডিসকাস করার আগে আমাদের জানা উচিত যে স্যাট এক্সামটা আসলে কি। তো স্যাট এক্সামটা আসলে মেইনলি প্রাইমারিলি একটা অ্যাডমিশন টেস্ট টাইপ বলা যায়, যেটাতে এই বিদেশি ইউনিভার্সিটিসরা ডিটারমাইন করে যে একটা স্টুডেন্ট কি ইউনিভার্সিটি রেডি নাকি না। এই এক্সামটা মেইনলি ক্যারি আউট হয় হচ্ছে 1600 মার্কসের উপর, অ্যান্ড টেস্টেড হয় হচ্ছে দুইটা সাবজেক্টস নিয়ে, ম্যাথ আর ইংলিশ। তো ম্যাথ পোর্শনটাতে আমাদের থাকছে হচ্ছে 800 মার্ক, অ্যান্ড ইংলিশ পোর্শনটাতে আমাদের থাকবে হচ্ছে 800 মার্ক করে। এই কোর্সটাতে আমাদের প্রাইমারি টার্গেট হচ্ছে ইংলিশ সেকশন অফ দ্য টেস্ট। তো ইংলিশের 800 মার্কটা আমাদের টার্গেট। আরেকটা জিনিস হচ্ছে যে স্যাট এক্সামটা ক্যারি আউট করা হচ্ছে একটা আমেরিকান অর্গানাইজেশন, কলেজ বোর্ড নামের। তো আর এই টেস্টটা মেইনলি বানানো হয় হচ্ছে আমেরিকানসদের জন্যই। তো খুব স্বাভাবিকভাবেই আমেরিকাতে যেহেতু বেশিরভাগ মানুষই নেটিভ ইংলিশ স্পিকার্স, তো স্যাটের যে ইংলিশ সেকশনটা এটা ওদের লেভেলেই বানানোর ট্রাই করা হয়, যেটার জন্য ডিফিকাল্টি লেভেলটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস জন্য অনেকটা হার্ড হয়ে যায়। কারণ হচ্ছে যে যদি আমেরিকানদের জন্য যদি টেস্টটা ইজি হয়ে যেত তাহলে তো সবাই 800 পেয়ে বসে থাকতো। তো এটা না করার জন্য কলেজ বোর্ড ট্রাই করে যে ইংলিশের যে পার্টটা এটা আমেরিকানসের জন্য যেন একটু হার্ড লাগে, যেন হার্ড হয়, যাতে সবাই আর কি 800 না পায়। তো এইটা করতে যে আমরা যারা নন নেটিভ স্পিকার্স আছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা যারা, তাদের জন্য আমাদের এই এক্সামের পোর্শনটা আরও অনেক বেশি হার্ড লাগে। তো বেশিরভাগ মানুষ ম্যাথে মোটামুটি একটা ভালো রেজাল্ট আনতে পারে প্র্যাকটিস করে, 1-2 মাস প্রিপারেশন নিয়ে মোটামুটি 750 প্লাস এক্সপেক্ট করা যায়। বাট ইংলিশের ক্ষেত্রে ওই মার্কটা আসলে অ্যাচিভ করা, 600 প্লাস পাওয়াটাই অনেকের জন্য অনেক টাফ হয়ে যায়। বাট আশা করি আমরা নেক্সটে যেসব বিষয় নিয়ে ডিসকাস করবো ওইসব যদি কেউ ভালো মতো করে ফলো করে, আশা করি যে সে 650 প্লাস তো পাওয়া উচিত যদি সে প্রপার টাইম অ্যান্ড এফোর্টস দেয়। তো এটাই ছিল মোটামুটি বেসিক্স স্যাট এক্সামটা নিয়ে। আর হচ্ছে আমরা তাহলে এখন ইংলিশ নিয়ে একটু ইনডেপথ কথা বলি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যদি দেখে মনে হয় কি যে আমি একটু বেশি নিচে তাকাই, এর কারণ হচ্ছে যে আমি নিচে লিখছি। তো এই জন্য হচ্ছে আমার দেখে দেখে লেখার জন্য আমার দেখে মনে হতে পারে কি যে আমি বেশি নিচে তাকানো। আচ্ছা, তো লেটস স্টার্ট। আমরা এখন মেইনলি আমরা ডিসকাস করবো হচ্ছে স্যাটের স্যাটের ইংলিশ পোর্শন অফ দ্য টেস্ট নিয়ে, যেটার জন্য আমাদের থাকবে হচ্ছে 800 মার্ক। এই 800 মার্কের মধ্যে আবার দুইটা মডিউল টেস্টেড হয়। মডিউল মানে হচ্ছে বেসিক্যালি ভাগ। তো ইংলিশে আমাদের থাকবে দুইটা মডিউল, মডিউল 1 অ্যান্ড মডিউল 2। এটা মানে আবার বলছি যে এটা মানে হচ্ছে বেসিক্যালি ভাগ, মানে দুই ভাগে এক্সাম নেওয়া হবে। কিন্তু একটা মজার কথা হচ্ছে যে মডিউল 1-এ যেরকম কোয়েশ্চেন আসবে মডিউল 2-তেও ঠিক সেম টাইপেরই কোয়েশ্চেন আসবে, জাস্ট ডিফিকাল্টিটা একটু চেঞ্জড হবে। যেমন আমরা যদি দেখি মডিউল 1-এ আমাদের কোয়েশ্চেন্সগুলো নর্মালি থাকবে হচ্ছে ইজি টাইপের, অ্যান্ড মডিউলস 2-তে কোয়েশ্চেন ইজিও থাকতে পারে আবার হার্ডও থাকতে পারে।
এটা নিয়ে আমরা আরেকটু ইনডেপথ কথা বলবো একটু পরে, বাট এর আগে আমরা আরো কিছু বেসিক্স নিয়ে কথা বলি। তো ইংলিশের ক্ষেত্রে আমরা দেখছি কি যে 2টা মডিউলে কোয়েশ্চেন হবে, আর 2টা মডিউলে সেম টাইপেরই কোয়েশ্চেন হবে, জাস্ট ডিফিকাল্টি লেভেলটা চেঞ্জ হবে। আর কোয়েশ্চেন্স তাহলে প্রতিটা মডিউলের জন্য 27টা কোয়েশ্চেন থাকবে, 27টা কোয়েশ্চেন থাকবে, অ্যান্ড 27টা কোয়েশ্চেনের জন্য টাইম থাকবে হচ্ছে 32 মিনিট। তো আমরা একটা জিনিস ফলো করতে পারি, এই যে 27, 32, 2, এটার মানে হচ্ছে 27টা কোয়েশ্চেন, 32 মিনিট টাইম, আর 2টা মডিউল। তাহলে আমাদের টোটাল কোয়েশ্চেন কত হবে? মডিউল 1-এ যদি আমাদের 27টা থাকে, মডিউল 2-তেও 27টা, 27, 27, টোটাল কোয়েশ্চেন হচ্ছে 54টা, টাইম হচ্ছে আমাদের 64 মিনিটস। এটা হচ্ছে পুরা ইংলিশ সেকশনটা। তো 54টা কোয়েশ্চেন্সের জন্য আমাদের মার্কস কত থাকবে? 800 মার্কস। এখন খুবই স্বাভাবিকভাবে চিন্তা করা উচিত যে 54টা কোয়েশ্চেনের উপর 800 মার্কস কিভাবে হয়। এটা নিয়ে কলেজ বোর্ড একটু করে যে খুব প্রপারলি বলে দেয় না যে আসলে কিরকমভাবে ওরা মার্কটা ডিস্ট্রিবিউট করছে। বাট বেশিরভাগ টাইমে ইজি কোয়েশ্চেনের জন্য কলেজ বোর্ড একটু বেশি মার্ক কাটে, আর হচ্ছে হার্ড কোয়েশ্চেনের জন্য একটু কম মার্ক কাটে। তো এমন হতে পারে যদি কেউ একটা কোয়েশ্চেন কেউ ভুল করে, ইজি কোয়েশ্চেন ধরেন কেউ যদি ভুল করে, ইজি কোয়েশ্চেন, তাহলে ওই ক্ষেত্রে কলেজ বোর্ড 10 মার্ক, 20 মার্ক পর্যন্ত কাটতে পারে। বাট সেম টাইপের কোয়েশ্চেন যদি কেউ হার্ড কোয়েশ্চেন ভুল করে, তাহলে কলেজ বোর্ড সেই ক্ষেত্রে 10 মার্কও কাটতে পারে। এটা কলেজ বোর্ডের উপর ডিপেন্ড করে, এরকম স্ট্রিক্ট গাইডলাইন্স দেওয়া নেই। আবার এমনও কিছু কোয়েশ্চেন থাকতে পারে যেগুলো হচ্ছে আনমার্ক থাকে, বাট ওইটা নিয়ে আমরা আর কথা না বলি। ওইটা হচ্ছে একটা দুটা কোয়েশ্চেন থাকতে পারে। আনমার্ক কোয়েশ্চেন বলতে কি বোঝাচ্ছে? বেসিক্যালি ওই কোয়েশ্চেনগুলো তে কোনো মার্ক থাকবে না। যদি কেউ পারে তাহলেও মার্ক পাবে না, যদি কেউ না পারে তাহলেও মার্ক পাবে না, মানে মার্ক কাটা হবে না। বাট এইরকম আসলে খুব রেয়ার, এটা চিনার কোনো উপায় নেই। এটা নর্মালি পুরা 54টা কোয়েশ্চেনের মধ্যে একটা দুটা থাকবে ম্যাক্সিমাম, তো এটা নিয়ে আমাদের না ভাবলেই ভালো। আচ্ছা, এর বাদেও আমাদের এই যে 27টা কোয়েশ্চেন, এই যে 27টা কোয়েশ্চেন, এই 27টা কোয়েশ্চেন আমাদের থাকবে হচ্ছে 2টা টপিক নিয়ে। একটা হচ্ছে রিডিং, আর একটা হচ্ছে রাইটিং। এখন অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে রাইটিং বলতে আমি আসলে কি বুঝাচ্ছি, স্যাটে কি এসে টাইপের কিছু থাকবে? না, স্যাটে এই 27টা কোয়েশ্চেন মানে টোটাল যে 54টা কোয়েশ্চেন, 54টা কোয়েশ্চেন সবগুলোই এমসিকিউ হবে। তো রাইটিং বলতে আমি মেইনলি কি বোঝাচ্ছি? রাইটিং বলতে আমি মেইনলি গ্রামার কোয়েশ্চেন্স বোঝাচ্ছি। এইটা কলেজ বোর্ড রাইটিং কোয়েশ্চেন্স হিসেবে নাম করেছে। আচ্ছা, আবার রিডিং এর মধ্যে হচ্ছে কিছু সাব ক্যাটাগরি থাকে, রিডিং এর মধ্যে কিছু সাব ক্যাটাগরি আছে, রাইটিং এর মধ্যে কিছু সাব ক্যাটাগরি আছে। ওইগুলো নিয়ে আমরা ডিটেলস একটু পরে ডিসকাস করব, বাট আপাতত জেনে রাখি যে রিডিং এর মধ্যেও আবার 2টা ক্যাটাগরি আছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2। আবার রাইটিং এর ক্ষেত্রেও 2টা ক্যাটাগরি আছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2। আচ্ছা, আর এই 27টা যে কোয়েশ্চেন আছে প্রতিটা মডিউলের জন্য, আচ্ছা আবার বলে রাখি যে স্ট্রাকচার হচ্ছে 2টা মডিউলের জন্যই সেম, শুধু একটাই ডিফারেন্স হচ্ছে যে ডিফিকাল্টি লেভেল। আচ্ছা, এই 27টা কোয়েশ্চেনের মধ্যে প্রথম যে 14টা কোয়েশ্চেন, অথবা 1 থেকে 14 অথবা 15টা কোয়েশ্চেন, 1 থেকে 14 অথবা 1 থেকে 15 টা কোয়েশ্চেন হচ্ছে রিডিং এর উপরে হবে, রিডিং এর উপর। আর বাকি যে 15 থেকে অথবা 14 থেকে 15, 14 থেকে 15, সরি 14 অথবা 15 থেকে 27 যে কোয়েশ্চেনগুলো থাকবে, ওইগুলো হচ্ছে রাইটিং এর উপরে হবে। আচ্ছা, আশা করি বোঝা যাচ্ছে। এখন আমরা একটা জিনিস একটু বুঝি যে আচ্ছা, আর এই জিনিস হচ্ছে 2টা মডিউলের জন্যই সেম, মডিউল 1, 1 অ্যান্ড 2। আচ্ছা, এখন আমরা একটা জিনিস একটু বুঝি যে স্যাট যে এক্সামটা, এটা রিসেন্টলি ডিজিটালাইজড হয়েছে, ডিজিটালাইজড হয়েছে, ডিজিটাল। অ্যান্ড ডিজিটাল হওয়ার পরে স্যাট এখন অ্যাডাপটিভ, অ্যাডাপটিভ টেস্ট। অ্যাডাপটিভ শব্দটার মানে হচ্ছে যে একটা এক্সামের পারফরমেন্সের উপরে এক্সামটা আসলে চেঞ্জ হবে।
যেমন আমি ফার্স্টলি আগের স্লাইডটাতে একটু যেয়ে দেখি আমরা, যে বলেছিলাম কি যে মডিউল 1টা ইজি আর মডিউল 2টা ইজিও হতে পারে অথবা হার্ডও হতে পারে। এখন একটা জিনিস আমি একটু খেয়াল করি, যেহেতু মডিউল 1টা ইজি, তো মডিউল 1-এ ইজি, যদি কেউ মডিউল 1-এ খারাপ করে, যদি কেউ 15 পায় 27-এর মধ্যে অথবা 16 17, এটা আসলে কলেজ বোর্ড এরকম নির্ধারিত করে দেয়নি, তো এরকম যদি কেউ পায়, যদি একটু খারাপ করে, তাহলে তার জন্য মডিউল 2টা ইজি হবে, মডিউল 2টা ইজি হবে, চেঞ্জ হবে আর কি এক্সামটা। আবার সেম ভাবে যদি কেউ মডিউল 1-এ ভালো করে, ইজি মডিউলটাতে যদি ভালো করে, যদি 23+ পায় 27-এর মধ্যে, এটা এস্টিমেটেড আর কি, যদি কেউ পায় তাহলে তার জন্য মডিউল 2টা হার্ড হবে। এখন একটা জিনিস মানুষের মাথায় আসতে পারে, যে তাহলে আমি কেন মডিউল 1-এ খারাপ করে মডিউল 2-এ ইজি পেয়ে তারপরে আরো মডিউল 2টা তাহলে আরো ফাটাই দিলাম, তাহলে মনে করেন কি যে আমাদের রেজাল্ট আরো ভালো আসবে। কিন্তু আমি আগেও বলেছি যে ইজি কোয়েশ্চেন্স যদি কেউ ভুল করে তাহলে ওই ক্ষেত্রে মার্ক বেশি কাটা হয়। তো যদি কেউ মডিউল 1-এর ইজি কোয়েশ্চেনগুলো ভুল করে ফেলে, তাহলে তার ক্ষেত্রে তখন হায়েস্ট মার্কই কমে আসে, কমে অ্যারাউন্ড 600 to 650-তে নেমে আসে। তাহলে সে যত ভালোই পরীক্ষা দেখ না কেন 800-এর অ্যারাউন্ড পেতে পারবে না। তো সে ম্যাক্স যদি মডিউল 1-এ 15টার মতো পাওয়ার পরে মডিউল 2 ইজি পায়, তারপর যদি মডিউল 2 সব ঠিকও করে, তাহলে সে 800 পাবে না, সে ম্যাক্সিমাম গেলে 600 to 650 পাবে। বাট যদি কেউ মডিউল 1-এ ইজিতে মোটামুটি ভালো রেজাল্ট করে, তারপর যদি মডিউল 2টাও মোটামুটি সবই হয়, তাহলে সেই ক্ষেত্রে সে হচ্ছে 800 মার্কস পেতে পারে, 800 অথবা 700+ মার্কস পেতে পারে। তো আমাদের নর্মালি টার্গেট থাকবে হচ্ছে যে ইজিটাতে আমাদের মডিউল 1টা যেটা, ওটা হচ্ছে আমরা একদম ভালো মতো করে এক্সাম দিব, যাতে আমাদের মডিউল 2টা হার্ড আসে। হার্ড আসলেই আমাদের থ্রেশহোল্ডটা তখন বেড়ে যাবে, তখন আমরা ম্যাক্সিমাম রেজাল্টটা এক্সপেক্ট করতে পারবো। আচ্ছা, আমরা তো তাহলে আমরা বুঝলাম কি কি, যে মার্কিং ক্রাইটেরিয়াটা আমরা এখনো ঠিক শিওরলি বলা যায় না, এটা আসলে কলেজ বোর্ড ডিটারমাইন করে যে একটা কোয়েশ্চেনের জন্য ওরা মার্ক কত রাখবে, যে 10 মার্ক রাখবে নাকি 20 মার্ক রাখবে, এটা ডিফিকাল্টি লেভেল আর কলেজ বোর্ডের উপর ডিপেন্ড করে। তো দ্যাট ওয়াজ অ্যাবাউট ইট। এটাই হচ্ছে স্যাটের মোটামুটি ইংলিশের বেসিক্স কিছু পার্ট। আমরা নেক্সট পোর্শন অফ দ্য ক্লাসে আমরা ডিসকাস করবো এভরিথিং অ্যাবাউট কোয়েশ্চেন টাইপস অফ ইংলিশ সেকশন। তার মানে হচ্ছে আমরা রিডিংয়ে অ্যান্ড রাইটিংয়ে যে দুই টাইপের সাব ক্যাটাগরি আছে, ওই দুই টাইপের সাব ক্যাটাগরি কোয়েশ্চেন বেসড কিছু ডিফারেন্স আছে, ওইসব নিয়ে আমরা ডিসকাস করবো অ্যান্ড আমরা এক্সাম্পলসও দেখবো। তো আল সি ইউ দেয়ার। আচ্ছা, সো প্রিভিয়াসলি আমরা ডিসকাস করলাম যে ইংলিশে আসলে মেইনলি কি কি জিনিস নিয়ে কোয়েশ্চেন থাকবে। আমরা জানতে পারলাম যে আমাদের কোয়েশ্চেন থাকবে দুইটার পার্ট থেকে, একটা হচ্ছে রিডিং আর একটা হচ্ছে রাইটিং। আবার এখন আমাদের একটু জানা উচিত যে রিডিং এর ক্ষেত্রে আসলে দুইটা সাব ক্যাটাগরি থাকে, আর রাইটিং এর ক্ষেত্রে আমাদের দুইটা সাব ক্যাটাগরি থাকে। আবার সাব ক্যাটাগরির মধ্যেও কিছু টাইপের কোয়েশ্চেন্স থাকে। যেমন আমরা রিডিং এর ক্ষেত্রে যদি দুইটা সাব ক্যাটাগরি যেগুলোর কথা বললাম, এগুলো হচ্ছে ফার্স্টলি হচ্ছে ক্রাফট অ্যান্ড স্ট্রাকচার, আর সেকেন্ডলি হচ্ছে ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস। এখন আমাদের ইন্ডিভিজুয়ালি যেগুলো সাব ক্যাটাগরি আছে, এর মধ্যে আবার কিছু টাইপের কোয়েশ্চেন আসে। যেমন ক্রাফটের স্ট্রাকচার থেকে আমাদের 3 ধরনের কোয়েশ্চেন আসতে পারে, যে ক্রস টেক্সট কানেকশনস, টেক্সট স্ট্রাকচার অ্যান্ড পারপাস, ওয়ার্ডস ইন কনটেক্সট। আবার ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস যে সাব ক্যাটাগরি, এখান থেকে এরকম আবার 3 রকমের কোয়েশ্চেন আসতে পারে। একটা হচ্ছে সেন্ট্রাল আইডিয়াস অ্যান্ড ডিটেলস, কমান্ড অফ এভিডেন্স অ্যান্ড ইনফারেন্সেস। আচ্ছা, এটা গেল হচ্ছে রিডিং এর পার্ট। আবার রাইটিং এর ক্ষেত্রেও জিনিসটা অনেকটাই সেম, যে দুইটা মেইন সাব ক্যাটাগরি থাকবে, আর দুইটা সাব ক্যাটাগরির মধ্যে আবার ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন্স থাকে। যেমন স্ট্যান্ডার্ড ইংলিশ কনভেনশন যে সাব ক্যাটাগরিটা, ওটার মধ্যে আমাদের কোয়েশ্চেন্স থাকতে পারে হচ্ছে বাউন্ডারিজ, ফর্ম, স্ট্রাকচার অ্যান্ড সেন্স। আর এইগুলো হচ্ছে এই কোয়েশ্চেনগুলো যেগুলো স্ট্যান্ডার্ড ইংলিশ কনভেনশনস, এগুলো হচ্ছে গ্রামার রিলেটেড কোয়েশ্চেন্স হয় আর কি। তো এইগুলোর অ্যান্সার করার জন্য খুব বেশি কঠিন কিছু না, জাস্ট রুলস মনে রাখলেই হয়। আর রাইটিং এর ক্ষেত্রে আরেকটা সাব ক্যাটাগরি আছে, ওটা হচ্ছে গ্রামার রিলেটেড না। ওই ক্যাটাগরিটাকে আমরা বলি হচ্ছে এক্সপ্রেশন অফ আইডিয়াস, এটা হচ্ছে নন গ্রামার রিলেটেড। তো এক্সপ্রেশন অফ আইডিয়াস আবার 2 ধরনের কোয়েশ্চেন আসতে পারে, 2 টাইপের। এটা হচ্ছে রেটোরিক্যাল সিনথেসিস আর এটা হচ্ছে ট্রানজিশনস। তো আমাদের ইংলিশের ক্ষেত্রে আমাদের
ভালো করার জন্য আমাদের একটা প্রাইমারি ফোকাস থাকা হচ্ছে যেন রাইটিংটা আমরা একদম ভালো মতো করে অ্যান্সার করতে পারি, কারণ রাইটিং এর ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন, 14 থেকে 27 আমাদের কোয়েশ্চেন থাকবে রাইটিং এর উপরে। তো রাইটিংয়ে যদি কেউ ভালো করে তাহলে মোটামুটি আশা করা যায় যে তার ওভারঅল মানে ওভারঅল ইংলিশটাই ভালো যাবে, যে মডিউল 1 আর 2 যদি দুইটাতেই রাইটিংয়ে ভালো করে কেউ। আচ্ছা, আর এটাই তো আমরা এখন ইন্ডিভিজুয়ালি যেগুলো টপিক নিয়ে আমরা কথা বললাম, যেগুলো টাইপ অফ কোয়েশ্চেন্স নিয়ে কথা বললাম, তো এগুলো নিয়ে আমরা একটু এক্সাম্পল দেখবো। সলভ করবো না, আমরা জাস্ট এক্সাম্পলসটা চিনে রাখার জন্য আমরা দেখবো আর কি। তো আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, তো এই স্লাইডটাতে আমরা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি আমাদের সামনে। এটা হচ্ছে ব্লু বুক নামের একটা অ্যাপ। এই যে ব্লু বুক নামের একটা অ্যাপ, এই অ্যাপটা বেসিক্যালি হচ্ছে অরিজিনাল যে আমরা মানে স্যাট এক্সাম যখন দিব যেরকম ইন্টারফেস থাকবে ওই সেম ইন্টারফেসটাই এটারও। তো আমাদের আর কি ব্লু বুক যে অ্যাপটা ওইখানে আমাদের অরিজিনাল মানে মেইন যে স্যাট এক্সামটা হবে ওইটাই ওখানে দিতে হবে, তো একদম 1 to 1 একদম সেম। এটা হচ্ছে জাস্ট প্রিভিউ, দিস ইজ এ টেস্ট প্রিভিউ। আচ্ছা, তো আমরা এখানে একটা জিনিস খেয়াল করি যে আমাদের বাম সাইডে যে পার্টটা, বাম সাইডে যে পার্টটা এটা হচ্ছে আমাদের প্যাসেজ, কোয়েশ্চেনের প্যাসেজ। আর আমাদের ডান সাইডে আমাদের কোয়েশ্চেন। এই যে উপরের পার্টটুকু হচ্ছে শুধুমাত্র কোয়েশ্চেন, আর নিচে যেগুলো অপশন আছে এগুলো হচ্ছে এমসিকিউ টাইপ বলছিলাম, তো এমসিকিউর মতো আর কি। তো উপরে কোয়েশ্চেন আর নিচে হচ্ছে অপশনস। আর বাম সাইডে যেটা এটা হচ্ছে আমাদের প্যাসেজ। তো রিডিং এর ক্ষেত্রে সবগুলাই আর কি সেম সেম টাইপেরই হবে, যে বাম সাইডে প্যাসেজ থাকবে আর ডান সাইডে কোয়েশ্চেন আর অপশনস থাকবে। আর উপরে হচ্ছে আমাদের একটা টাইম থাকবে, এটা নিয়ে আমরা একটু ডিটেলসে ইয়া করবো যে এইটা আসলে কি কি টুলস আছে আমরা ইউজ করতে পারি। তো এটা আমরা নেক্সট ক্লাসে আমরা ইন ডেপথ ডিসকাস করবো। তারপর তো আমাদের জেনে রাখা ভালো যে এইরকম আর কি ইন্টারফেসটা হবে। আচ্ছা, তো আমরা এখন তাহলে নেক্সট স্লাইডে যাই। এখন আমরা একটা জিনিস বুঝি যে আমরা তো দেখছিলাম যে রিডিং এর ক্ষেত্রে আমাদের দুইটা সাব ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ক্রাফট অ্যান্ড স্ট্রাকচার আর একটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস। এখন ইন্ডিভিজুয়ালি ক্রাফট অ্যান্ড স্ট্রাকচারের যে 3 টাইপের কোয়েশ্চেন আছে ওই 3 টাইপের কোয়েশ্চেনের এক একটা এক্সাম্পল আমরা একটু দেখবো, যাতে আমরা রিয়েলাইজ করি যে কিরকম কোয়েশ্চেন আসলে আসতে পারে। তো এই যে এখানে আমরা দেখছি যে ক্রাফট অ্যান্ড স্ট্রাকচারের এই পেজটাতে আমাদের দুইটা এক্সাম্পল দেওয়া। ফার্স্টে হচ্ছে ক্রস টেক্সট কানেকশনস আর হচ্ছে সেকেন্ডে টেক্সট স্ট্রাকচার অ্যান্ড পারপাস। এখন তাহলে আমরা দেখি, এই যে বাম সাইডে আমরা দেখতে পাচ্ছি যে প্যাসেজ আর ডান সাইডে হচ্ছে কোয়েশ্চেন আর অপশনস। তো দেখি ক্রস টেক্সট কানেকশন যেটা ফার্স্ট টাইপের যে কোয়েশ্চেনটা এটাতে হচ্ছে দুইটা আমাদের প্যাসেজ থাকবে, দুইটা প্যাসেজ থাকবে। আর হচ্ছে আমাদের কোয়েশ্চেন থাকবে হচ্ছে এরকম টাইপের যে টেক্সট ওয়ানের যে অথর সে টেক্সট টু এর অথর মানে যে লিখছে টেক্সট টু এর ব্যাপারে তাকে নিয়ে সে কি ভাবে, এরকম আর কি থাকবে। তো এইটা হচ্ছে মোটামুটি রিডিং এর সবচেয়ে বড় আর সবচেয়ে কঠিন টাইপের কোয়েশ্চেন বলা যায়, কারণ হচ্ছে এগুলো অ্যান্সার করতে সবচেয়ে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাইম লাগে। বাট তারপরও এইসবে এটার জন্য কিছু কিছু ট্রিক্স আমরা ফলো করতে পারি, ওইগুলো আমরা আরো ইন ডেপথে যখন আমরা এইসব এই 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 ক্রস টেক্স কানেকশনসের উপর যখন আমরা ক্লাস দেবো তখন আমরা ইন ডেপথ জানবো। বাট আপাতত আমরা জেনে রাখি যে ক্রস টেক্স কানেকশন এরকম দেখতে হবে যে দুইটা প্যাসেজ থাকবে। আর হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা হবে হচ্ছে যে টেক্সট ওয়ানের অথর টেক্সট টু এর অথরের ব্যাপারে কি বলে অথবা কনক্লুশনকে নিয়ে কি বলে, এরকম থাকবে আর কি। আর আমাদের একটা জিনিস জানা উচিত যে আমরা কোয়েশ্চেন টাইপ তো আর কোথাও আমাদের বলা থাকবে না, আমাদের দেখে বুঝতে হবে যে কোয়েশ্চেন টাইপটা কি রকম। তো আমরা ক্রস টেক্সের জন্য তো খুব স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা প্যাসেজ থাকবে, এটা আর কি ইউনিক শুধু ক্রস টেক্সের জন্য, এরকম আর কোনো কোয়েশ্চেন্স হয় না। তো কিন্তু যদি মোটামুটি সেম টাইপের হয় তাহলে আমরা দেখে কিভাবে চিনবো যে এটা কোন টাইপের কোয়েশ্চেন। তো এইটা মেইনলি চেনার উপায় হচ্ছে এই যে ডান সাইডে যে ছোট পার্টটা কোয়েশ্চেনের এই কোয়েশ্চেনটা দেখে। এটা আমরা আরো একটু পরে ইনডেপথ বুঝতে পারবো, বাট আপাতত এটা জেনে রাখা ভালো। তো ক্রস টেক্সের জন্য আমরা যদি বাম সাইডের যে প্যাসেজটা এটা যদি না দেখতাম তারপর কিন্তু আমরা চিনতে পারতাম যে এটা ক্রস টেক্সট কানেকশন। এটা চিনতে পারতাম কিভাবে, যে এই যে টেক্সট ওয়ানের অথর কিভাবে টেক্সট টু এর সাথে আমরা অ্যাগ্রি করবে না ডিসঅ্যাগ্রি করবে এটা দেখে আমরা চিনতে পারতাম। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে যে আসলে আমাদের টেক্সট মানে কোয়েশ্চেন টাইপ আসলে চিনার মানে রিজনটা কি, মানে চিনলে লাভটা কি হবে। এটা মেনে লাভ হওয়ার রিজন হচ্ছে যে আমাদের অনেকেরই করা উচিত আর কি যে ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন টাইপের ওপর কিছু কিছু টিপস আমরা নিজেরা থেকে মানে ইমপ্রুভ করা ট্রাই করবো। যে আমি ক্রস টেক্সের জন্য এই প্যাটার্ন ফলো করব সলিউশনের টাইমে, আমি টেক্সট স্ট্রাকচার অ্যান্ড পারপাসের জন্য এই প্যাটার্ন ফলো করা ট্রাই করবো অ্যান্সার করার টাইমে। তো এটা করলে হয় কি যে আমাদের অ্যান্সার করতে অনেক ইজি হয় আর অ্যাকুরেসিটাও বাড়ে।
আচ্ছা, তো এটা গেল হচ্ছে ক্রস টেক্সট কানেকশন। আমরা কোনো সলিউশন আজকে করবো না, আমরা যখন নেক্সট ক্লাসে যখন আমরা এটা নিয়ে ইনডেপথ কথা বলবো তখন হচ্ছে আমরা আরো ভালো মতো করে দেখতে পারবো। আচ্ছা, তো নেক্সট পার্টটা আমরা দেখি। নেক্সট টাইপটা হচ্ছে টেক্সট স্ট্রাকচার অ্যান্ড পারপাস। টেক্সট স্ট্রাকচার অ্যান্ড পারপাসটা হচ্ছে মেইনলি বাম সাইডে আমাদের একটা প্যাসেজ থাকবে। বাম সাইডের প্যাসেজটাতে আমাদের একটা লাইন হাইলাইট করা থাকতে পারে, মানে আন্ডারলাইন করা থাকতে পারে, অথবা স্ট্রাকচার নিয়েও কোয়েশ্চেন করতে পারে। আচ্ছা, ওইটা আমরা একটু পরে ইনডেপথ করবো, বাট আপাতত আমরা একটু বুঝে রাখি যে ধরো কি যে আন্ডারলাইন করা থাকবে। আর আমাদের কোয়েশ্চেনটা এই ডান সাইডে যে ছোট কোয়েশ্চেনটা, এখানে বলা হবে কি যে এই লাইনটা যেটা আন্ডারলাইন করা, এই লাইনটার পারপাসটা কি, মানে ফাংশনটা কি পুরা প্যাসেজের মধ্যে। এটা আমরা অ্যান্সার করার টাইমে আরো ভালো মতো দিতে পারবো। জাস্ট হচ্ছে দেখে রাখা উচিত যে এইরকম আর কি দেখতে হবে, মানে জেনে রাখা উচিত। আচ্ছা, আরেকটি জিনিস হচ্ছে যে খুব স্বাভাবিকভাবে আমরা দেখছি যে রিডিং এর কোয়েশ্চেনগুলো একটু বড় বড় টাইপের, যে অ্যান্সার মানে পড়তে টাইম টাইম নিয়ে পড়ে তারপরে অ্যান্সার করতে হবে। আর অপশনগুলো বড় বড়। তো খুব স্বাভাবিকভাবেই এইগুলোর অ্যান্সার করতে টাইমও একটু বেশি লাগে। তো আর কি আমাদের এই জন্য আমাদের কিছু ট্রিক্স আমাদের ফলো করে এইসব অ্যান্সার করতে হবে। আর আমাদের এই জন্য প্রাইমারি ফোকাসে রাখা উচিত রাইটিংয়ের উপরে। রাইটিংটা যেন আমাদের 100% অ্যাকুরেট হয়। আচ্ছা, তো এটা গেল হচ্ছে ক্রাফট অ্যান্ড স্ট্রাকচারের দুইটা নিয়ে। আরেকটা আছে ক্রাফট অ্যান্ড স্ট্রাকচারের টাইপ, তো আমরা দেখি আরেকটা কি। আরেকটা টাইপ হচ্ছে ওয়ার্ডস ইন কনটেক্সট। এই কোয়েশ্চেনগুলো আমরা নর্মালি জানি হচ্ছে ভোকাবুলারি কোয়েশ্চেনের নিয়ে আর কি, ভোকাবুলারি কোয়েশ্চেন টাইপ আকারে। তো ভোকাবুলারি কোয়েশ্চেন টাইপ হচ্ছে তাহলে কিরকম হবে, জাস্ট যে এই বাম সাইডে একটা প্যাসেজ থাকবে, ওখানে একটা আন্ডারলাইন থাকতে পারে। আন্ডারলাইন থেকে আমাদের অপশনে আসবে যে ওই আন্ডারলাইনটাতে কোন ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি, অনেকটা ফিল ইন দ্য গ্যাপসের মতো, জাস্ট এমসিকিউ বেসড। তো আর কি এরকম, এটাই হচ্ছে ওয়ার্ডস ইন কনটেক্সট। এটা নিয়ে আমরা আরো ইনডেপথ কথা বলবো পরের ক্লাসগুলোতে। আচ্ছা, তো আমরা যদি একটু রিক্যাপ দেখি, তো আমরা আপাতত দেখলাম যে 3 টাইপের কোয়েশ্চেন আমরা দেখলাম ক্রাফট অ্যান্ড স্ট্রাকচার নিয়ে। যে রিডিং এর যে সাব ক্যাটাগরি 1 ক্রাফট অ্যান্ড স্ট্রাকচার, ওইটার 3 টাইপের কোয়েশ্চেন আমরা দেখলাম: ক্রস টেক্সট কানেকশন, টেক্সট স্ট্রাকচার অ্যান্ড পারপাস, অ্যান্ড ওয়ার্ডস ইন কনটেক্সট। আর ওয়ার্ডস ইন কনটেক্সটকে আমরা এটাও বলতে পারি যে ভোকাবুলারি কোয়েশ্চেন। ভোকাবুলারি কোয়েশ্চেন। আচ্ছা, তো আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে আমরা হচ্ছে রিডিং এর সাব ক্যাটাগরি টাইপ 2টা আমরা নিয়ে ডিসকাস করছি। সাব ক্যাটাগরি 2তে আমরা কি ছিল, ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস। আচ্ছা, যদি কারোর বুঝতে একটু কষ্ট হয় তাহলে আমি হচ্ছে পিডিএফ তো শেয়ার করে দেব, তো পিডিএফে এসে আমরা এই স্লাইডটাতে এসে পড়লে বুঝতে একটু ইজিয়ার হবে। যে আমি এখানে সাব ক্যাটাগরি 2, এই যে এইটা নিয়ে কথা বলছি, ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস। আচ্ছা, আমরা পরে যাই এবার। তো ইনফরমেশন অ্যান্ড আইডিয়াসে আমাদের 3 টাইপের কোয়েশ্চেন থাকে। ফার্স্ট টাইপ হচ্ছে সেন্ট্রাল আইডিয়াস অ্যান্ড ডিটেলস। সেন্ট্রাল আইডিয়াস অ্যান্ড ডিটেলস হচ্ছে মেইনলি এই বামে আমাদের একটা বড় একটা প্যাসেজ থাকবে। এই প্যাসেজটাতে আমাদের, আচ্ছা, আমাদের একটা জিনিস জানা উচিত যে আমি একটু আগেই বললাম যে প্যাসেজ তো আসলে বড় বড় সবগুলোর ক্ষেত্রেই থাকবে, বাট আমরা চিনবো কিভাবে যে আসলে এটা কি সেন্ট্রাল আইডিয়াস এন্ড ডিটেলস, নাকি কমান্ড অফ এভিডেন্স, নাকি কি, এটা আমরা চিনবো কিভাবে? এটা আমরা আবার আবার বলছি যে আমাদের চিনার একমাত্র উপায় হচ্ছে ডান সাইডের ছোট কোয়েশ্চেনটা দেখে, যে কোয়েশ্চেনে কি করছে, কোয়েশ্চেনে কি চাইছে আর কি। তো এখানে কোয়েশ্চেনে কি কি চাইছে আমরা দেখি যে হোয়াট ক্যান বি কনক্লুডেড অ্যাবাউট দ্য ডিমিনিশিং পপুলারিটি অফ দ্য পোর্ট্রেট মিনিয়েচার ইন দ্য 19th সেঞ্চুরি। এইটার আমরা এখনো ডিরেক্টলি মিনিং না জানলেও এটা আমরা একটা পয়েন্টে যে আমরা বুঝবো যে আচ্ছা না, এটা আমাদের পুরো যে প্যাসেজটা যেটা নিয়ে কথা বলা হয়েছে ওই রকম ওইটা রিলেটেডই কোনো একটা কোয়েশ্চেন আমাদের জিজ্ঞেস করছে। তখন আমাদের বুঝতে হবে যে সেন্ট্রাল আইডিয়া মানে কোর যে আইডিয়াটা, ওইটা নিয়ে আমাদের কোয়েশ্চেন করা হয়েছে। তো তখন আমরা বুঝবো যে আচ্ছা, এটা নিয়ে যেহেতু টেস্টেড হচ্ছে তার মানে এটা আমাদের ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস এর সাব ক্যাটাগরি টাইপ 1 কোয়েশ্চেন, সেন্ট্রাল আইডিয়াস এন্ড ডিটেলস। আচ্ছা, তো আশা করি বোঝা গেছে। তারপরের টাইপটা আমরা একটু দেখি। তারপরের টাইপ হচ্ছে কমান্ড অফ এভিডেন্স। কমান্ড অফ এভিডেন্স। আচ্ছা, কমান্ড অফ এভিডেন্সের ক্ষেত্রে বেশিরভাগ টাইমে আমাদের গ্রাফ থাকতে পারে, অথবা এরকম বার চার্ট থাকতে পারে, অথবা পাই চার্ট থাকতে পারে। এরকম রিলেটেড কিছু কোয়েশ্চেন থাকে। তারপরে বার চার্টগুলোর নিচে আমাদের একটা ডেসক্রিপশন থাকবে। ডেসক্রিপশনটা থেকে লাস্টের একটা লাইন এরকম এরকম ফিল ইন দ্য গ্যাপস টাইপ থাকবে। আর হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা দিয়ে আমাদের দেখতে হবে যে আচ্ছা কোন অপশনটা আমাদের মিলে সবচেয়ে বেশি, অপশন টেস্ট করে আমাদের বুঝতে হবে। তো এইরকম কোয়েশ্চেন যে টাইপগুলো থাকবে এটাকে বলা হচ্ছে কমান্ড অফ এভিডেন্স কোয়েশ্চেন। আচ্ছা, তারপর আমরা যাই লাস্ট যে ইনফরমেশন অ্যান্ড আইডিয়াসের যে লাস্ট টাইপটা, এটা হচ্ছে ইনফারেন্সেস। ইনফারেন্সেস হচ্ছে আবার ওই সেম বড় বড় প্যাসেজ থাকবে বামে, বাট চেনার একমাত্র উপায় হচ্ছে ডানের ছোট কোয়েশ্চেনটা দেখে
এটা সবসময় এরকমই থাকবে যে লজিক্যালি কমপ্লিটস দ্য টেক্সট, হুইচ চয়েস মোস্ট লজিক্যালি কমপ্লিটস দ্য টেক্সট। এইরকম যখন কোয়েশ্চেন আমরা পাবো তখন আমরা বলবো যে আচ্ছা ইনফারেন্সেস কোয়েশ্চেন আমরা দেখছি। আচ্ছা আশা করি বোঝা গেছে। তো আমরা এখন রিক্যাপটা দেখি আবার। তো টোটাল আমাদের রিডিং এর ক্ষেত্রে 6 ধরনের কোয়েশ্চেন আসতে পারে, 6 টাইপের কোয়েশ্চেন। তো ক্রাফট অ্যান্ড স্ট্রাকচার থেকে 3 টাইপের, আর ইনফরমেশন আইডিয়াসের থেকে 3 টাইপের। তো ইনফরমেশন আইডিয়াসের একটু রিক্যাপ করি যে 3 টাইপের আমরা কোয়েশ্চেন দেখলাম: সেন্ট্রাল আইডিয়াস অ্যান্ড ডিটেলস, কমান্ড অফ এভিডেন্স অ্যান্ড ইনফারেন্সেসের কোয়েশ্চেন। আচ্ছা, তো এটা মোটামুটি কমপ্লিট হলো রিডিং এর কোয়েশ্চেন টাইপ নিয়ে। তারপরে আমরা আরেকটু যাই, আমরা হচ্ছে এখন রাইটিং নিয়ে একটু কথা বলি। আচ্ছা, আগের পার্টটাতে, আগের ক্লাসের পার্টটাতে আমি বলেছিলাম যে রাইটিংটা হচ্ছে মেনলি গ্রামার বেসড কোয়েশ্চেন, বাট এটা এন্টায়ারলি ট্রু না। রাইটিং এ গ্রামার বেসড কোয়েশ্চেন থাকে, বাট নন গ্রামার বেসড কোয়েশ্চেন্সও কিছু থাকে। তো আমরা 2টা সাব ক্যাটাগরি টাইপ বলছিলাম যে রাইটিং এর ক্ষেত্রেও, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইংলিশ কনভেনশন, আর একটা কি আমরা একটু দেখে নিই, আর একটা হচ্ছে এক্সপ্রেশন অফ আইডিয়াস। স্ট্যান্ডার্ড ইংলিশ কনভেনশন আর একটা হচ্ছে এক্সপ্রেশন অফ আইডিয়াস। এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইংলিশ কনভেনশন যে সাব ক্যাটাগরিটা, এটা হচ্ছে গ্রামার বেসড কোয়েশ্চেন, আর এক্সপ্রেশন অফ আইডিয়াস যেটা, ওটা হচ্ছে নন গ্রামার বেসড কোয়েশ্চেন। তো স্ট্যান্ডার্ড ইংলিশ কনভার্সনে আমাদের 2 টাইপের কোয়েশ্চেন আসতে পারে। 2 টাইপের কোয়েশ্চেন কি কি? বাউন্ডারিজ হচ্ছে একটা টাইপের কোয়েশ্চেন, আর একটা হচ্ছে ফর্ম, স্ট্রাকচার এন্ড সেন্স। আচ্ছা, এখানে একটা মজার কথা হচ্ছে যে আমাদের এই টাইপের কোয়েশ্চেনগুলোতে আমাদের ডানের যে ইয়াটা, ডানের যে ছোট কোয়েশ্চেনটা, এটা আমাদের পড়ে বোঝার কোনো উপায় নেই যে এটা আসলে কি টাইপের কোয়েশ্চেন আমরা বুঝছি। যেমন দেখি আমরা যে এটা কিন্তু 2 টাইপের কোয়েশ্চেন, যে এইটা ফার্স্ট এটা বাউন্ডারিজ আর সেকেন্ড এটা ফর্ম, স্ট্রাকচার এন্ড সেন্স। বাট আমাদের এই ক্ষেত্রে 2টা কোয়েশ্চেন কিন্তু সেমই। আমরা পড়ে দেখি, which choice completes the text so that it conforms to the conventions of standard English. পরেরটাতে দেখি, which choice completes the text so that it conforms to the standard English of the standard conventions of standard English. আচ্ছা, এক্ষেত্রে কোয়েশ্চেন সেম, তাহলে আমরা বুঝবো কিভাবে আসলে যে এটা কি 2টা যে ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন, এটা আমরা বুঝবো কিভাবে? ওইটা আমাদের তখন বোঝার একমাত্র উপায় হচ্ছে আমাদের কোয়েশ্চেনের অপশনগুলো দেখে। যেমন এখানের ক্ষেত্রে আমরা দেখি বাউন্ডারিজ হচ্ছে মেইনলি পাংচুয়েশনের কোয়েশ্চেন, পাংচুয়েশন। তো এই ক্ষেত্রে আমরা দেখি, আর পাংচুয়েশন বলতে কি সায়েন্স বোঝায় আর কি। তো পাংচুয়েশনের ক্ষেত্রে আমরা দেখি যে অপশনগুলোতে আমাদের মোটামুটি সবগুলো সিমিলার টাইপেরই কোয়েশ্চেন, মানে অপশন, জাস্ট আমাদের একটাতে কমা আছে, একটাতে ড্যাশ আছে, একটাতে সেমিকোলন আছে। এখন এটা দেখে আমাদের চুজ করতে হবে যে আসলে কোন পাংচুয়েশন মার্কটা আমাদের সবচেয়ে বেশি যায়। তো ওই টাইপের কোয়েশ্চেনগুলোকে আমরা চিনি হচ্ছে বাউন্ডারিজ বলে, মেইনলি পাংচুয়েশন কোয়েশ্চেন। আর ফর্ম, স্ট্রাকচার এন্ড সেন্সের যে কোয়েশ্চেনটা, এটা হচ্ছে মেইনলি এরকম পাংচুয়েশন টেস্টেড হবে না। এই ক্ষেত্রে আমাদের টেস্টেড হবে কি, যে হতে পারে যে টেন্স আমাদের টেস্টেড হচ্ছে। যেমন এই ক্ষেত্রে আমরা দেখি যে অকার্স, হ্যাভ অকার্ড, অকার, আর অকারিং, এটা হচ্ছে মেনলি টেন্সের ডিফারেন্ট। এখানে কিন্তু ওয়ার্ডগুলো একটু ডিফারেন্ট, পাংচুয়েশন কোনো ম্যাটার করে না। তো ওই ক্ষেত্রে আমাদের এইভাবে চিনতে হবে যে আসলে কোনটা আমাদের টেস্টেড হচ্ছে। আচ্ছা, এটা নিয়ে আমরা যখন আরো ডিটেলসে নেক্সট আলোচনা করব তখন আরো একটু বেটার বোঝা যাবে আশা করি। তো আমরা আপাতত আর একটু পরে যে দেখি নেক্সট পার্টটা, যেটা এইটা হচ্ছে তাহলে আমাদের গেল কি গ্রামার বেস। আর গ্রামার বেস এই পার্টটাতে মার্ক তোলা সবচেয়ে ইজি, কারণ আমাদের জাস্ট কিছু রুলস মুখস্থ থাকলেই আর মনে রাখতে পারলে আর অ্যাপ্লিকেশনটা জানলে আমাদের অ্যান্সার করা অনেক বেশি ইজি। যেমন এই কোয়েশ্চেনটা অ্যান্সার করা 2 মিনিটও লাগবে না, মানে 2 মিনিট কি 2 সেকেন্ডও লাগবে না। যেমন শুধু আমরা অপশন যদি দেখি, এই অপশনটা হচ্ছে এখানে এ অ্যান্সার হবে। এ অ্যান্সার কেন হবে এটা আমরা একটু নেক্সটে যখন আমরা সলভ করবো তখন আমরা ডিটেলসে জানবো, বাট এটা হচ্ছে একটা রুলস এর আন্ডারে পড়ে আর কি। তো এটা জাস্ট একটা এক্সাম্পল। তো এরকমই আর কি। তো আমাদের টার্গেট থাকবে যে এইগুলোতে যেন আমরা ম্যাক্সিমাম মার্কস রাখতে পারি। আচ্ছা, এটা গেলো হচ্ছে গ্রামার বেসড কোয়েশ্চেন। তো আমরা নন গ্রামার বেসড কোয়েশ্চেন দেখি কি কি আছে। এ- আচ্ছা, নন গ্রামার বেসড কোয়েশ্চেন এটা কিন্তু রাইটিং এর সাব ক্যাটাগরি টাইপ 2, যেটা নন গ্রামার বেসড কোয়েশ্চেন। এর মধ্যেও এটা কি, ক্যাটাগরিটার নাম কি? এটা হচ্ছে এক্সপ্রেশন অফ আইডিয়াস। এর মধ্যে আবার 2 টাইপের কোয়েশ্চেন আমরা পাই। 2 টাইপের কোয়েশ্চেন কি কি? রেটোরিক্যাল সিনথেসিস আর হচ্ছে ট্রানজিশন। রেটোরিক্যাল সিনথেসিস যে কোয়েশ্চেনগুলো, যে টাইপটা, এই টাইপটাতে আর কি বাম সাইডে যে ই পার্টটা থাকবে, এখানে হচ্ছে কিছু নোট টাইপের থাকবে, যেমন পয়েন্ট সিস্টেমে। এই যে আমরা এখানে একটা জিনিস খেয়াল করি যে পয়েন্ট সিস্টেম আমাদের কয়েকটা লাইন আমাদেরকে দেওয়া, আর আমাদের ডান সাইডে দেওয়া যে একটা কোয়েশ্চেন দেওয়া, আর হচ্ছে আমাদের অপশন দেওয়া। এটা অনেকটা ইউনিক। তো আমাদের এটা আসলে দেখলেই আমরা চিনতে পারবো যেটা রেটোরিক্যাল সিনথেসিস। তো এটা নিয়ে আমাদের এত বেশি টেনশন করার কোনো পয়েন্ট নেই।
আচ্ছা, তো আমরা এখন ট্রানজিশন কোয়েশ্চেন নিয়ে একটু দেখি। ট্রানজিশন কোয়েশ্চেনের ক্ষেত্রে জিনিসটা চেনা আরেকটু টাফ, বাট আমাদের আবার সেম মানে যদি আমরা শুধু প্যাসেজ দেখে চিনতে চাই তাহলে চেনাটা একটু কঠিন, বাট আমরা যদি কোয়েশ্চেন যদি দেখি তাহলে আরো বেটার চিনতে পারবো। কারণ কোয়েশ্চেনের ক্ষেত্রেই আমাদের ডিরেক্টলি বলে দেয় যে ট্রানজিশন। আমরা কোয়েশ্চেনটা পড়ি তাহলে কি বলছে, হুইচ চয়েস কমপ্লিটস দ্য টেক্সট উইথ দ্য মোস্ট লজিক্যাল ট্রানজিশন। এখানে ট্রানজিশনের কথা বলছে, এই জন্য এটা ট্রানজিশনসের কোয়েশ্চেন। তো আপাতত আমরা জাস্ট কোয়েশ্চেনগুলোর ফেস কিরকম মানে দেখতে কিরকম হবে এটা চিনে রাখলাম। এগুলোর ইন্ডিভিজুয়ালি সব কিছু নিয়ে আমরা ডিসকাস করবো এই কোর্সে আরো ডিটেলসে। কিভাবে আমাদের সলভ করতে হবে, কিভাবে কোনটা আমাদের কিভাবে অ্যাপ্রোচ করলে আরো বেটার হয়, যে কিছু কিছু পার্টিকুলার যে কোয়েশ্চেনের যে আমাদের ট্রিক্স আছে। যেমন রেটোরিক্যাল সেন্সের জন্য যদি আমি বলি, যে রেটোরিক্যাল সেন্সের জন্য এই বাম সাইডের পুরোটা পড়তেই হয় না, ঠিক আছে, শুধু ডান সাইডের এতটুকু পড়লেই হয়। ডান সাইডের এতটুকু জাস্ট ফার্স্ট লাইনটা পড়লেই হয়, তারপরে জাস্ট অপশন মিলালেই অ্যান্সার আমাদের বের করা যায়। তো এরকম যেসব যেসব ট্রিক্স আছে এই সবগুলো আমাদের কোয়েশ্চেন টাইপ বেসড আমাদের হয়। তো এইসব নিয়ে আরো আমরা ডিটেলস আলোচনা করবো ইন দ্য ইন মানে নেক্সট আমরা কোর্স চলে। আচ্ছা, তো এটাই ছিল মোটামুটি কোয়েশ্চেন টাইপস। তো আশা করি বোঝা গেছে। আমরা এই কোর্সটা যারা করছো, যেহেতু রেকর্ডেড ক্লাস, তো যদি কেউ বুঝতে একটু সমস্যা হয় তাহলে আশা করি যে তোমরা রিপিট করবা, রিপিট করে যাতে আরো বুঝো, মানে তাহলে আর একটু বেটার বুঝতে পারবা আর কি। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে এই পেজটাতে আই থিঙ্ক তোমাদের আরো অনেক বেশি হেল্প করবে। কারণ এই পেজটাতে আমরা এখানে খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে রিডিং এর ক্ষেত্রে আমাদের দুইটা সাব ক্যাটাগরি আছে, রাইটিং এর ক্ষেত্রে আমাদের দুইটা সাব ক্যাটাগরি আছে। সাব ক্যাটাগরিগুলোর মধ্যেও আবার কিছু টাইপের কোয়েশ্চেন থাকে, যেমন ক্রাফট অ্যান্ড স্ট্রাকচার যে সাব ক্যাটাগরিটা, ওটার মধ্যে তিনটা টাইপের থাকবে। ইনফরমেশন অ্যান্ড আইডিয়াসের ক্ষেত্রে তিনটা টাইপ, আর রাইটিং এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইংলিশ কনভেনশনের ক্ষেত্রে দুইটা টাইপ, আর এক্সপ্রেশন অফ আইডিয়াসের ক্ষেত্রে দুইটা টাইপ। তো আমাদের এই জিনিসগুলো একটু ভালো মতো করে আমাদের বোঝা উচিত কন্টিনিউ করার আগে, তাহলে আমরা প্রিপারেশনটা একদম বেস্ট পসিবল নিতে পারবো। আচ্ছা, আশা করি বোঝা গেছে। আগের পার্টটাতে আমরা স্যাটের ইংলিশের প্রতিটা কোয়েশ্চেন টাইপ নিয়ে আমরা ডিসকাস করেছি, আর এক্সাম্পল সহ আমরা দেখলাম আর কি। তো এখন আমরা হচ্ছে একটু ডিসকাস করব যে স্যাট ইংলিশের আমরা যখন এক্সাম দিতে যাই তখন আমাদের কি কি মানে জেনারেল কিছু টিপস আমরা ফলো করবো, আর কি কি আমরা প্রবলেমস ফেস করে নর্মালি স্টুডেন্টসরা, সেসব নিয়ে আমরা ডিসকাস করবো। তো ফার্স্টলি আমাদের স্যাটের ইংলিশের ক্ষেত্রে একটা জিনিস আমাদের একটু জানা উচিত, যে যেহেতু আমরা জানি যে স্যাটের মডিউল দুইটা, আর প্রতিটার জন্য আমাদের টাইম দেওয়া থাকবে 32 মিনিট। আমাদের কোয়েশ্চেন হচ্ছে 27টা। এই টাইমটা আসলে 27টা কোয়েশ্চেন করার জন্য এনাফ না। তো টাইম ম্যানেজমেন্ট করতে যে মানুষ বেশিরভাগ টাইমেই প্রবলেম ফেস করে স্টুডেন্টসরা। তো টাইমের মধ্যে কমপ্লিট করতে পারে না, তো আলটিমেটলি প্যানিক করে লাস্টে, যে তখন হচ্ছে রেজাল্টটা খারাপ হয়ে যায়। তো এই জিনিসটা আমাদের ঠিক করতে হলে একটা কমন টেকনিক হচ্ছে যে আমাদের যখন স্যাটের এক্সামটা স্টার্ট হবে তখন এরকম কোনো ইয়া নাই যে একটা কোয়েশ্চেন করে আরেকটা কোয়েশ্চেন যেতে হবে। ডিপেন্ড করে কে কোনটা করার চেষ্টা করছে, মানে কে কোনটা করতে চায় আর কি। তো একজন যদি চায় যে আমি 14 থেকে 15 থেকে শুরু করব, 14 অথবা 15 থেকে শুরু করব, তাহলে সেটা করতে পারবে। আর এটাই করা উচিত। কেন করা উচিত? কারণ 14 অথবা 15 থেকে 27 যে কোয়েশ্চেনগুলো, এগুলো হচ্ছে গ্রামার রিলেটেড, রাইটিং এর। আর এগুলা করতে টাইমও কম লাগে। আর তো শুরুতেই আমাদের এটার উপর ফোকাস করে আমরা যখন এক্সাম স্টার্ট হবে তখন আমরা ডিরেক্টলি 14 নম্বর কোয়েশ্চেনে চলে যাব। তারপর আমরা রাইটিং এর কোয়েশ্চেনগুলো একটানা করে ফেলবো। আর আমাদের মেক শিওর করতে হবে যেন আমরা 100% অ্যাকুরেসির সাথে করতে পারি। আর রাইটিং এর এই যে কোয়েশ্চেনগুলো, এই কোয়েশ্চেনগুলো যদি কেউ 10 থেকে 12 মিনিটের মধ্যে করতে পারে, 12 মিনিটের মধ্যে করতে পারে, তাহলে তার রিডিং এর যে কোয়েশ্চেনগুলো ওইখানে তখন তাদের কাছে 20 থেকে 22 মিনিট থেকে যাবে রিডিং এর কোয়েশ্চেনগুলোর জন্য। 1 থেকে 14 কোয়েশ্চেনের জন্য 20 থেকে 22 মিনিট। এইটা যদি কেউ ফলো করে এই প্যাটার্নটা, তাহলে সে টাইম ম্যানেজমেন্টে অ্যাটলিস্ট কোনো ঝামেলা ফেস করার কথা না, উচিত না। তো এইটা আমাদেরকে করতে হয়। আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট বাদেও নর্মালি আমরা যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি তাদের অনেকের একটা কমন প্রবলেম হচ্ছে যে ইংলিশ পড়ে বুঝছে না, অথবা কোয়েশ্চেনে কি চাইছে এটা বুঝতে পারছে না, অথবা ভোকাবুলারিতে সমস্যা। তো এই জিনিসগুলা আসলে মানে পার্সন টু পার্সন ভ্যারি করে। তো আমি ক্লাসে এরকম জেনারেলাইজ কিছু টিপস না দেওয়ার থেকে আমি যখন লাইভ ক্লাস নেব তখন ওইখানে আমরা আরো ইনডেপথ এটাকে করবো, ডিসকাস করবো যে আসলে আমাদের রিডিং স্কিলটা আমাদের কিভাবে ইমপ্রুভ করা উচিত। বাট তারপরে যদি কিছু জেনারেল টিপ দিতে হয় তাহলে রিডিং যে আমাদের স্কিলটা, যে ইংলিশ পড়ে আমাদের বোঝার যে স্কিলটা,
এইটা ইমপ্রুভমেন্টটা করার জন্য আমাদেরকে বেশি বেশি করে ইংলিশ পড়তে হবে। এছাড়া কোনো আর আসলে বিকল্প নাই আর কি। তো আমাদেরকে বেশি বেশি করে ইংলিশ পড়তে হবে। আরেকটা জিনিস আমাদের ফলো করতে হবে যে আমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। কারণ আমরা যখন প্র্যাকটিস করব তখন কলেজ বোর্ড যেই অর্গানাইজেশনটা আছে, যারা স্যাট আসলে বানাইছে, তো তারা একটা কমন প্যাটার্ন ফলো করে অ্যান্সারের জন্য। তো অ্যান্সার তখন আমাদের এই জিনিসটা যদি আমরা প্যাটার্নটা ধরতে পারি, ধরতে পারবো তখন আমরা কখন? যদি আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করি। আর প্যাটার্নটা এরকম হয় যে আসলে আমরা দেখেই বুঝবো যে এই অপশনটা অ্যান্সার হতেই পারে না। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিস করে করে জানতে হবে। আর কোয়েশ্চেন বোঝার জন্য মানে প্যাসেজ পড়ে বোঝার জন্য আমাদেরকে বেশি বেশি করে ইংলিশ পড়তে হবে। আর ইংলিশ তাহলে আমরা কি কি পড়বো? ইংলিশ নর্মালি যে কোনো কিছু মানে পড়লেই হয়, বাট ইট ইজ রেকমেন্ডেড যে রিডিং ইমপ্রুভমেন্টের জন্য ইয়া আর্টিকেলস পড়া। আর্টিকেলস পড়ার জন্য একটা ভালো ওয়েবসাইট হচ্ছে aeon.com। এইটাকেও ফলো করতে পারে। তো এরকম কিছু কিছু টেকনিক যদি কেউ ফলো করে, তাহলে হচ্ছে মোটামুটি রিডিং এর যে স্কিলটা ওইটা একটা টাইমে যে মোটামুটি ইয়া হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে রিডিং এর স্কিলটা অত বেশি দরকার আমার মানে ওইরকম দরকার নেই, যতটা বেশি দরকার হচ্ছে রিডিং পড়ে কোয়েশ্চেনে কি চাইছে এইটা বের করার যে স্কিলটা। আর এই স্কিলটা বের করতে হলে মানে ইমপ্রুভ করতে হলে শুধু আর্টিকেল পড়েই হবে না। ওই যে বললাম, প্র্যাকটিস করা উচিত। মানে যত বেশি প্র্যাকটিস করবে তখন এই স্কিলটা তত বেশি ইমপ্রুভ হবে। তো যদি কেউ শুধু রিডিংই পড়ে যায় আর্টিকেলস, তাহলে তার ক্ষেত্রে অতটা লাভ হবে না যদি কেউ প্র্যাকটিস না করে ইনাফ। তো প্র্যাকটিস করতে হবে, আর তাহলেই রিডিং এর স্কিলটা ইমপ্রুভ হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে মানুষ আরেকটা কমন প্রবলেম ফেস করে, ওটা হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি জিনিসটা অনেক সাবজেক্টিভ, তো এটা আমরা লাইভ ক্লাসে আমরা ডিসকাস করব। তো এর বাদে যদি কিছু জেনারেল কিছু টিপস দিতে হয়, এটা হচ্ছে আমরা এভাবে দেওয়া যায় যে ভোকাবুলারি আসলে একটু লং টাইম ধরে ইমপ্রুভমেন্টের একটা জার্নি। যদি কারো হাতে 1 থেকে 1.5 মাস থাকে, আসলে ওই টাইমটাতে ভোকাবুলারি ইমপ্রুভ করাটা অনেকই টাফ। বাট তারপর আমাদের ফলো করা উচিত কিছু জিনিস, যেমন কিছু কিছু পিডিএফস পাওয়া যায়। ওই পিডিএফসগুলো যেগুলো ওয়ার্ড থাকে, যেমন 1000 ওয়ার্ডস ফর স্যাট অথবা 500 ওয়ার্ডস ফর স্যাট, ওইগুলো নর্মালি অত বেশি এফেক্টিভ হয় না যদি না কেউ সে প্রপারলি শিখতে পারে আর কি ওয়ার্ডসগুলো। তো প্রপারলি শেখার জন্য আমাদের কি করতে হবে? প্রপারলি শেখার জন্য আমাদের ওয়ার্ডসের প্রপার কনটেক্সট সহ আমাদের বুঝতে হবে যে প্রপারলি ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে নাকি একটা সেন্টেন্সে। তো এটা করার জন্য আমরা যখন একটা ওয়ার্ড পড়বো তখন ওটার সাথে আমরা এক্সাম্পল সেন্টেন্স আমরা দেখে নিব। তো এটা করলে হয় কি যে আমাদের ওয়ার্ডটার প্রপার মিনিং আর কোথায় ইউজ করতে হবে এই জিনিসটা আমরা বুঝতে পারি। তো সেই ক্ষেত্রেই আমরা ভোকাবুলারি ভোকাবুলারি ইমপ্রুভমেন্টটা হবে ভোকাবুলারি বেসের। আর এই স্কিলটাই আসলে দরকার স্যাটে, যে আসলে কোথায় ইউজ হচ্ছে একটা ওয়ার্ড এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ স্যাটে তো আর ভোকাবুলারির মিনিং জিজ্ঞেস করবে না যে এইটার মিনিংটা কি। ধরেন কেউ যে মিনিং যদি মনেও থাকে, যদি প্রপার ইউসেজ না জানে, তাহলে সেই ক্ষেত্রে সে ভোকাবুলারি কোয়েশনগুলো অ্যান্সার করতে পারবে না। তো এইটাই। আর ভোকাবুলারি করার একটা অনেক ভালো টেকনিক হচ্ছে যে যখন আমরা কোয়েশ্চেন সলভ করব, যে আমি যে বললাম যে রিডিং এর জন্য আমরা আর্টিকেল পড়বো, কোয়েশ্চেন সলভ করব, তখন আমরা যেসব ওয়ার্ড কঠিন কঠিন ওয়ার্ডের আমরা ফেস করব, ধরেন কি যে আমি একটা ওয়ার্ড পড়লাম যে ইনহসপিটেবল। ইনহসপিটেবল এই ওয়ার্ডটাকে বুঝছে না, একটা আর্টিকেল এসে পড়ছে, তখন সেই ওয়ার্ডটা জাস্ট মার্ক করে রাখতে হবে। মার্ক করে রেখে গুগলে যে সার্চ দিতে পারে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনহসপিটেবল, আর হচ্ছে গিভ মি অ্যান এক্সাম্পল সেন্টেন্স অফ ইনহসপিটেবল, এটাকে চ্যাট জিপিটি দিয়েও করানো যায়। তো এটা করার পরে একটা পিডিএফ আকারে অথবা একটা ডক ফাইলে অথবা খাতা কলমে লিখে রাখতে হবে। লিখে রাখলে আমি যখন এটা একটা লং টাইম ধরে করব, যখন প্র্যাকটিসের শুরু থেকে করব, তখন আমার কাছে, যখন আমার প্র্যাকটিস মোটামুটি শেষ, প্রিপারেশন মোটামুটি শেষ, তখন আমার কাছে একটা ভালো একটা ক্যাটালগ টাইপ থাকবে। তো ওই ক্যাটালগটা আমরা বারবার যখন রিভাইজ করবো তখন আমার মনে থাকবে যে আচ্ছা আমি ওই আর্টিকেলটাতে আমি এই ওয়ার্ডটা দেখছিলাম, আচ্ছা ওই আর্টিকেলটা এইভাবে ইউজ করছিলাম। তো আমি যে বললাম যে ভোকাবুলারি শুধু মিনিং বুঝলেই হবে না, ইউসেজ বুঝতে হবে। তো এটা করলে আমাদের ইউসেজ সহ মিনিংও বোঝা হয়ে যাচ্ছে। তো এটা অনেক ভালো একটা টেকনিক। আর যদি কেউ ভোকাবুলারির যে পিডিএফসগুলো আছে 500 ওয়ার্ড, 1000 ওয়ার্ড, এগুলো যদি কেউ পড়ে যায় তাহলে তাদের ওয়ার্ডসের কনটেক্সট সহ বুঝতে হবে, মিনিং সহ বুঝতে হবে, আর হচ্ছে এক্সাম্পল সেন্টেন্স সহ বুঝতে হবে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে ভোকাবুলারির কিছু ইয়া। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে স্যাটের যে আমরা ইয়াটা দেখলাম, কি বলে এটাকে, ইন্টারফেসে দেখলাম। ইন্টারফেসটা আমাদের অনেক কিছু, আমাদের কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ফাংশনস আছে। এই ফাংশনসগুলো প্রপারলি আমাদের ইউজ করা শিখতে হবে।
যেমন এখানে আমরা একটা জিনিস দেখছি, হাইলাইটস অ্যান্ড নোটস, তারপরে এইখানে একটা বাটন দেখছি, তারপরে এই যে মার্ক ফর রিভিউ, এই প্রতিটা জিনিসে ইউনিক, আর এগুলা ইউজ করা যে যদি কেউ শিখে ঠিক মতো করে তাহলে তার ক্ষেত্রে তখন টাইমটা কমানোর অনেক ভালো একটা সুযোগ থাকে। আর টাইম ম্যানেজমেন্ট ইজ কি, টাইম ম্যানেজমেন্ট যদি কেউ প্রপারলি করে তাহলে তার মোটামুটি রিডিং নিয়ে অত বেশি প্যারা খেতে হয় না, আর রাইটিং নিয়ে তো খেতে হবেই না, কারণ রাইটিং যদি কেউ রুলস ফলো করে তাহলে তো হলোই। একটা জিনিস আমাদের বোঝা উচিত যে যদি কারোর মানে রিডিং স্কিলস একদমই বাজেও থাকে, বাট তাকে যদি একটা সেটের কোয়েশ্চেন একটা মডিউল 1 যদি দিয়ে বলে কি যে একদিন সময় দিচ্ছে, তুমি গুগল টুগল করে তোমার যত যা পারো কিছু তুমি অ্যান্সার করবা, তাহলে কিন্তু ওইরকম যদি প্রপার অ্যামাউন্ট অফ টাইম দেয় তাহলে কিন্তু মোটামুটি সবাই এটা সলভ করতে পারবে। তো কিন্তু মেইন চ্যালেঞ্জটা কিন্তু সলভ করাটা না, মেইন চ্যালেঞ্জ হচ্ছে টাইমের মধ্যে সলভ করা আর কি। তো এটা করতে হলে আমাদের হচ্ছে যেসব যেসব আছে, আমাদের ফাংশন আছে, সব কিছু আমাদের ইউজ করতে হবে। আরেকটা জিনিস আমাদের একটু শেখা উচিত যে কোয়েশ্চেনের স্কিপ করার যে মেথডটা, ধরেন যে আমি 1 2 3 4 5, এখন আমি 1 2 3 কোয়েশ্চেন পারছি, বাট 4 নাম্বারে যে আমি আটকে গেছি, 4 নাম্বার কোয়েশ্চেনে যে আমি আটকে গেছি, এখন আমি কি 4 নাম্বার কোয়েশ্চেনে যে বসে থাকবো? এটা তো খুবই স্বাভাবিকভাবে করা যাবে না। আমরা স্কিপ করে 5 চলে যাব। তো 5-এ যেয়ে আমরা নেক্সট এভাবে কন্টিনিউ করতে থাকবো। আমাদের টাইমটা সেভ করাটা হচ্ছে মেইন টেকনিক, তো এইটা আমাদেরকে শিখতে হবে। আর স্কিপিং কোয়েশ্চেন ইজ কাইন্ড অফ আ স্ট্রেংথ। মানে যদি কেউ ঠিকমতো করে কোয়েশ্চেন টাইপ যে আমরা দেখলাম, কোয়েশ্চেন টাইপ অনুযায়ী যদি কেউ প্রিপারেশন নেয়, তাহলে সে একটা টাইমে যে বুঝবে যে আচ্ছা না, আমার ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস এর কোয়েশ্চেন টাইপ 2-তে আমার সমস্যা। তাহলে আমি যদি দেখি কি যে কোয়েশ্চেন টাইপ 2টা আমার যদি মানে ফেস দেখে বুঝি যে আচ্ছা না, এটা আমার বেশি কঠিন, এটা আমার করতে বেশি টাইম লাগবে, তখন ওই ক্ষেত্রে আমাদের স্কিপ করাটা বেটার। কারণ ইট ইজ মাচ বেটার টু লুজ 1 or 2 কোয়েশ্চেন্স দেন ওই 1 or 2 কোয়েশ্চেন করতে যে ওইগুলো ভুল করে বাকি অনেকগুলো কোয়েশ্চেনও মিস করে ফেলা। যেমন আমি যদি এই 4 নাম্বারটা করতে যাই, 4 নাম্বারটা ধরেন কি যে আমি 2-3 মিনিট ধরে করলাম, তারপরে হলো না, তারপরে আমি 5 নাম্বার করতে গেছি, 6 নাম্বার করতে গেছি, দেখি টাইম রান আউট হয়ে যাচ্ছে, যে 3 মিনিট আছে আমার হাতে সময়, আমার কোয়েশ্চেন আছে 5টা, তখন আমার মাথায় একটা থাকবে, টেনশন হবে, তো ওইগুলো কোয়েশ্চেনও আমার ভুল হয়ে যাবে। আর দেখলেন কি যে লাস্টে যে 4 নাম্বারটা যে 2-3 মিনিট করছেন, তো ওইটাও ভুল। তো এটা করা যাবে না, আমাদের নিজের স্ট্রেংথসগুলো আমাদের বুঝতে হবে যে আচ্ছা না, আমাদের কোয়েশ্চেন টাইপ আমি যখন ফলো করবো, যে আমি বুঝে রাখবো যে আচ্ছা না, আমার ওই কোয়েশ্চেন টাইপটাতে আমার ঝামেলা, তো আমি এই কোয়েশ্চেন টাইপটা যদি দেখি যে বেশি কঠিন লাগছে, তাহলে আমি এটা স্কিপ করে ফেলবো। তো এইটা আমাদের করতে হবে। আর জিনিস হচ্ছে যে মোটামুটি এইসবই, আর প্র্যাকটিস সেটটা অনেক মেইন ফোকাস দিয়ে করতে হবে। আর একটা যে সমস্যা হচ্ছে যে ডিস্যাটে প্রপার, ডিস্যাট জিনিসটা যেটা ডিজিটাল সেট, এটা তো নতুন আসছে। এই জিনিসটা কিন্তু 1-1.5 বছর আগে ছিল না, ডিজিটাল সেটটা নতুন আসছে। তো এই সেটের জন্য আমাদের প্রপার প্র্যাকটিস ম্যাটেরিয়ালস আসলে নাই, মানে প্রপার স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ম্যাটেরিয়ালস আসলে নাই। তো প্র্যাকটিস ম্যাটেরিয়ালসে মানুষ অনেক প্রবলেম ফেস করে যে কোথা থেকে প্র্যাকটিস করবে বা কি। আর যেমন খান একাডেমি থেকে প্র্যাকটিস করবে নাকি বই পড়বে নাকি কি করবে, ব্লু বুক থেকে প্র্যাকটিস দেবে নাকি কোয়েশ্চেন ব্যাংক সলভ করবে। তো মোটামুটি সবই আমরা হচ্ছে দেখবো নেক্সট ক্লাসে, আমরা এটা নিয়ে আরো ইনডেপথ ডিসকাস করবো যে আসলে আমরা কোন জিনিসটা করলে আমাদের প্র্যাকটিসের জন্য ইমপ্রুভ হবে। তো শুধুমাত্র প্র্যাকটিসের ম্যাটেরিয়ালস চিনলেই হবে না, ওইগুলো শেষও করতে হবে, আর যেন প্রপারলি শেষ করা হয়। যেমন আমরা যদি আর্টিকেল পড়ি, আর্টিকেলটা এটা হচ্ছে প্র্যাকটিসের বাইরে আমরা প্রিপারেশনে ধরতে পারি, যে এরকমভাবে আমাদের স্ট্র্যাটেজিক্যালি এগোতে হবে, যে আমরা মানে উল্টাপাল্টা করে একসাথে সবকিছু করতে যে কোনো কিছু লাস্টে যদি না করা হয়, এটা করা যাবে না। আমাদের একটা আলটিমেট গোল নিয়ে এগাতে হবে যে না, আমি যদি 2 মাসের মধ্যে প্রিপারেশন নিই, তাহলে আমি প্রতি সপ্তাহে এক একটা করে ব্লু বুকের প্র্যাকটিসেস দেবো। দেন আমরা আরও নেক্সট ক্লাসে আরও ডিটেলসে কথা বলবো। ধরেন যে ব্লু বুকের প্র্যাকটিসেস দিচ্ছি, তারপরে দেওয়ার পরে আমি এই সপ্তাহে আমি এইটা ইমপ্রুভ করলাম, এই সপ্তাহে আমি এটা ইমপ্রুভ করলাম, আচ্ছা আমি ফার্স্ট সপ্তাহে আমি গ্রামারটা আগে শেষ করে নেব, আমার ম্যাথে এইখানে সমস্যা, আমার ম্যাথটা ওইটা শেষ থেকে করতে হবে। তারপর আমি যখন একটা প্রিপারেশন নিয়ে শেষের দিকে চলে যাবো, তখন আমি বুঝবো যে আচ্ছা না, আমার ম্যাথে অ্যালজেব্রাতে সমস্যা অথবা জিওমেট্রিতে সমস্যা। আমি যখন দেখবো কি যে আমার এই প্রবলেমটাতে একটু ঝামেলা হচ্ছে, তখন আমি এটা স্কিপ করে যাব। তাহলে হচ্ছে আমাদের স্কোরটা ম্যাক্সিমাইজ করা হচ্ছে। কারণ আমাদের তো আর ইংলিশে সবগুলা কোয়েশ্চেন পারতে হচ্ছে না। আমরা ইংলিশের জন্য একটা কথা বলি যে সবগুলা কোয়েশ্চেন আসলে পারতে তো হবে না, কারণ 800 তো আসলে টার্গেট নাই। যদি কারো থাকে তাহলে তার সব ক্ষেত্রে ওইটা সবগুলা পারতে হবে। তো 800 যদি কারো টার্গেট না থাকে, তো উই ক্যান অ্যাফোর্ড টু লুজ 1 or 2 কোয়েশ্চেন্স। তো 1 or 2 কোয়েশ্চেন্স আমি এমন এমন কিছু কোয়েশ্চেন আমার চিনে রাখতে হবে যে আমি ওইগুলো কোয়েশ্চেন আমি বুঝবো যে আমাকে যদি 10 মিনিটও দেওয়া হয় তাহলে আমি পারবো না। এইসব কোয়েশ্চেন আমাদের চিনে রাখতে হবে, আইডেন্টিফাই করে রাখতে হবে। আর ওইগুলো আমি আলটিমেটলি একটা এডুকেটেড গেস নিয়ে আমি শেষ করার ট্রাই করবো, ওইগুলো আমি শেষে অ্যান্সার করার ট্রাই করবো একদম। আমার যেহেতু আগে আগে যে টাইমটা আছে, ওই টাইমটা আমি যেগুলো পারি ওইগুলো যেন আমাদের সলভ করা হয়।
আর এই স্কিলটা আসলে আলটিমেটলি প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে। আরেকটা জিনিস হচ্ছে যে, আর প্র্যাকটিস জিনিসটা এটা শুনে মনে হতে পারে যে আচ্ছা কি প্র্যাকটিস তো করবোই, মানে এটাতে এত ডিফারেন্ট কি, বাট স্যাটের ক্ষেত্রে প্র্যাকটিস ইজ এভরিথিং। যে যত বেশি প্র্যাকটিস করবে তার রেজাল্ট তত ভালো হবে, এইটা আনডাউটেবল। আইএলস এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা হয় না। প্র্যাকটিস করলে যেমন আইএলস অথবা এইচএসসি অথবা যেরকম নর্মাল কোনো টেস্টের জন্য যে হতে পারে যে লাকের ব্যাপার আছে, লাকে যদি না আসে তাহলে কমন পড়লো না অথবা ইয়া হলো। বাট স্যাটের ক্ষেত্রে আসলে এটা না, স্যাটের ক্ষেত্রে ওই যে যেটা বললাম যে প্যাটার্ন ফলো করে। যদি কেউ প্যাটার্নটা ধরতে পারে কলেজ বোর্ডে, আর যদি ইনাফ, আর এটা করতে হলে প্র্যাকটিস লাগবে ইনাফ, তো এটা যদি কেউ করতে পারে তাহলে মোটামুটি তার একটা ভালো রেজাল্ট করার আসলে পসিবিলিটি থাকে। তো দ্যাট ওয়াজ অ্যাবাউট ইট। এইগুলো হচ্ছে মেইনলি মানুষ যেগুলো প্রবলেম ফেস করে। এই যে আমরা কি বললাম যে টাইম ম্যানেজমেন্ট, এটা হচ্ছে প্রাইমারি প্রবলেম, আর এটা দিয়েই হচ্ছে আমরা ভালো রেজাল্টও করতে পারি। আর একটা হচ্ছে যে রিডিং পড়াতে আমাদের অনেকের সমস্যা হয় যে ইংলিশ বুঝতে পারে না। আরেকটা সমস্যা হচ্ছে যে ভোকাবুলারি। এই তিনটাই মেইনলি প্রাইমারি রিজন। বাট আরও যদি কিছু প্রবলেমস পার্সোনালি, মানে এটা তো বললাম যে পার্সন টু পার্সন ভ্যারি করে। তো এইসব যখন আমরা প্রবলেমস আমরা আরেকটু যখন প্র্যাকটিস করতে যাবো তখন আমরা নিজেরা আমরা ডিসকাস করতে মানে ডিসকভার করতে পারি। আর এগুলো আমরা সলভ করবো হচ্ছে লাইভ ক্লাসের মাধ্যমে। তো দ্যাট ওয়াজ অ্যাবাউট ইট। তো আচ্ছা, নেক্সট পার্টে আমরা দেখা হচ্ছে আবার। আচ্ছা, সো দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ আওয়ার ক্লাস অ্যান্ড আই হোপ তোমরা নতুন কিছু শিখতে পেরেছো। আর এই ক্লাসটা মেইনলি ছিল হচ্ছে যে একদম ইন্ট্রোডাক্টরি ক্লাস, যেটা আমরা বলি যে আমরা আজকে জানতে পারলাম যে সব ধরনের কোয়েশ্চেন টাইপস আর ডিসেট আসলে কি, আর ইংলিশের ব্যাপারে যেসব বেসিক্স নলেজ আমাদের দরকার ছিল। তো নেক্সট ক্লাস থেকে আমরা জানবো যে আমাদের আসলে প্র্যাকটিস ম্যাটেরিয়ালস কি অ্যাভেলেবল আছে, প্র্যাকটিস ম্যাটেরিয়ালসগুলো আমরা কিভাবে অ্যাক্সেস করব। অ্যান্ড দেন আমরা প্র্যাকটিস ম্যাটেরিয়ালসের ক্লাসের পরে আমরা ডিরেক্টলি টপিক বেসড ক্লাসেসে চলে যাব। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে এই কোর্সটা তোমরা যেহেতু রেকর্ডেড ক্লাস, তো তোমরা ফার্স্ট একবার হচ্ছে পুরাটা ধারাবাহিকভাবে দেখে যাবা। তারপরে যদি তোমাদের শেষ করার পরে তোমরা নিজেরা ডিরেক্ট প্র্যাকটিস করতে চলে যাবা। প্র্যাকটিস করার মধ্যে যদি তোমার দেখে মনে হয় যে আচ্ছা না আমার এইটা টপিকটাতে একটু সমস্যা আছে, তো তুমি ওই টপিকটা রিলেটেড যে রেকর্ডেড ক্লাসটা আছে, তো ওই ক্লাসটা আবার দেখবা। তো এরকম করে করে আশা করি যে তোমাদের প্রিপারেশনটা এই কোর্সটা দিয়ে অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। আর তারপরেও যদি কারো সমস্যা থাকে তাহলে তো লাইভ ক্লাস থাকছেই। তো এইটাই। আর যদি তারপরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে আমাকে ডিএম অথবা মেসেজ দিতে পারো। আমি যতটা পারি ততটা হেল্প করার ট্রাই করব। তো থ্যাংক ইউ সবাইকে। অ্যান্ড লেটস মুভ অন টু দ্য নেক্সট পার্ট অফ দ্য ক্লাসেস।